আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 30 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মধুরার দয়াদিশা ঝর্ণায় ফের ঘটল অঘটন। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই যুবকের। মধুরার দয়াদিশা ঝর্ণায় তলিয়ে গেল দুই যুবক। 1 এপ্রিল থেকে জনগণনা, রাজ্যগুলিকে চিঠি সেন্সাস কমিশনের। 6 দিন পর পাহাড় লাইনে চলল ট্রেন। আজ থেকে স্বাভাবিক হচ্ছে যাত্রী রেল। কাটিগড়ায় ফের আটক 5 বাংলাদেশি। নো এন্ট্রি থাকবে শহরে। মহরমের সুষ্ঠু আয়োজনে লালায় বৈঠক পুলিশের। 72 পড়ুয়ার বিপরীতে শিক্ষক মাত্র একজন। পূর্ব খাগাইল এলপিতে শিক্ষক নিয়োগের দাবি অভিভাবকদের। আজ হাইলাকান্দি সফরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান। এবং সর্বশেষ খবরটি হলো, অবশেষে ভুল স্বীকার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। আমার মুখ থেকে এমন একটা কথা বেরিয়েছিল যা বলা উচিত হয়নি। এবারে শুনুন বিস্তারিত খবর। মধুরার দয়াদিশা ঝর্ণায় ফের ঘটল অঘটন। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার। নিহত যুবকরা হলো শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের রাজচন্দ্র লেনের বাসিন্দা রাজু দাসের ছেলে রাজদীপ দাস ও কনকপুর দ্বিতীয় খণ্ডের শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা অচ্যুত দাসের ছেলে বিশ্বজিৎ দত্ত ওরফে নারায়ণ। জানা যায়, রবিবার দুপুর 1টায় রাজদীপ, বিশ্বজিৎ সহ আরো 3 বন্ধু মিলে পিকনিক করতে মধুরার দয়াদিশা ঝর্ণা এলাকায় যান। বেলা 2:30 নাগাদ রাজদীপ ও বিশ্বজিৎ স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে অন্য 3 বন্ধু তাদের বাধা দেন, কিন্তু বন্ধুদের কথা না শুনে নদীতে নামেন রাজদীপ ও বিশ্বজিৎ। নিমেষের মধ্যে 2 বন্ধু নদীতে তলিয়ে যান। পরে 3 বন্ধু নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর রাজদীপকে উদ্ধার করে উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রাজদীপকে মৃত বলে ঘোষণা করেন, তবে বিশ্বজিৎ দত্তকে উদ্ধার করতে পারেননি তারা। পরে স্থানীয়রা বিষয়টি উদারবন থানায় জানান। দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি শিম তিমুং ও এসআই ইয়াকুব আলী। তিনি ঘটনাস্থলে গিয়ে এসডিআরএফ কে খবর দেন। দ্রুত পৌঁছায় এসডিআরএফ। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা এসডিআরএফ ঘটনাস্থল থেকে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার করে উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে বিশ্বজিতের মৃতদেহ উদারবন থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শেষ প্রাপ্ত খবরে জানা গেছে, আজ ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে সমঝে দেওয়া হবে। উল্লেখ্য, মধুরার দয়াদিশা ঝর্ণায় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে। গত বছরও এই ঝর্ণায় জলে ডুবে মৃত্যু হয়েছিল এক যুবকের। অপরদিকে 1 এপ্রিল থেকে জনগণনা, রাজ্যগুলিকে চিঠি সেন্সাস কমিশনের। জনগণনার অংশ হিসেবে আগামী বছরের 1 এপ্রিল থেকে দেশ জুড়ে নাগরিকদের বাড়ির তালিকা তৈরি শুরু হবে। ভারতের জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ এই মর্মে চিঠি পাঠিয়েছেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে। বিষয়টিকে ব্যতিক্রমী হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে 2026 সালের 1 অক্টোবর থেকে শুরু হবে জনগণনা। বাকি রাজ্যগুলিতে জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ থেকে। তার আগেই শুরু হয়ে যাচ্ছে গৃহগণনা কর্মসূচি। এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 2026 সালের 1 এপ্রিলের আগে রাজ্য এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধায়ক গণনাকারী নিয়োগ করা হবে। এরপর তাদের মধ্যে কাজ বন্টন করা হবে। আর জনগণনার সময় সংশ্লিষ্ট বাড়িতে ব্যক্তির সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেই বিষয়গুলিও দেখা হবে। এছাড়া জাতীয় জনগণনাকেও এই কর্মসূচির মধ্যে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, যেহেতু জাতিগত জনগণনা হবে তাই গোটা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হতে চলেছে। জানা গিয়েছে, আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা যোগ করা হবে জনগণনার সমীক্ষায়। দেশ জুড়ে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। যেহেতু 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, তাই 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।
এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও নানা কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। অপরদিকে 6 দিন পর পাহাড় লাইনে চলল ট্রেন, আজ থেকে স্বাভাবিক হচ্ছে যাত্রী রেল। 6 দিন পর রবিবার চালু হয়েছে লামডিং বদরপুর সেকশন। এই ছবি যত ভাইরাল হয়েছে ততই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বরাকবাসী। তেমনি হাফ ছেড়ে বেঁচেছেন ডিমা হাসাও সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরবাসী। স্বস্তি নেমে এসেছে এনএফ রেলেও। রবিবার অপারেশন জাটিঙ্গা লামপুর সাফল্যের পর দুপুরের দিকে লামডিং বদরপুর সেকশনে চলল যাত্রী ট্রেন। আজ থেকে আগের সময়সূচি অনুযায়ী চলবে প্যাসেঞ্জার ট্রেনগুলো। এদিকে এক সপ্তাহের মতো ট্রেন না চলায় প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। জানা গেছে যাত্রীদের টিকিট বাবদ প্রায় 1.5 কোটি টাকা ফেরত দিতে হয়েছে রেল বিভাগকে। বিগত এক সপ্তাহ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল এনএফ রেল। উল্লেখ্য, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার গাফিলতির জন্য গত 23 জুন বন্ধ হয়ে গিয়েছিল ডিমা হাসাও, বরাক সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের লাইফলাইন লামডিং বদরপুর সেকশন। এনএফ রেল নিজ ক্ষমতায় 6 দিনের মাথায় ট্রেন চলাচলের জন্য লামডিং বদরপুর সেকশন খুলে দিতে পারলেও নাহাই কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে সড়ক পথ খুলে দিতে। ফলে টানা সমালোচনার ঝড় বয়ে চলেছে নাহাইর বিরুদ্ধে। আর অন্যদিকে প্রশংসায় ভাসছেন এনএফ রেলের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা। এদিকে লামডিং বদরপুর সেকশনের জাটিঙ্গা লামপুর এলাকা দেখতে আসছেন রেল বোর্ডের অতিরিক্ত সদস্য আনন্দ বাটিয়া। তিনি আজ দিল্লি থেকে বিমানে গুয়াহাটি এসে সেখানে রাত যাপন করবেন। মঙ্গল ও বুধবার লামডিং বদরপুর সেকশনের ধস বিধ্বস্ত জাটিঙ্গা লামপুর সাইট পরিদর্শন করে বুধবারই গুয়াহাটি হয়ে দিল্লি ফিরে যাবেন। পরবর্তী খবর, কাটিগুড়ায় ফের আটক 5 বাংলাদেশি। কাটিগুড়া যেন করিডোর, একের পর এক আটক হচ্ছেন বাংলাদেশের নাগরিক। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে ধরা পড়ছেন সন্দেহজনক বাংলাদেশি নাগরিকরা। রবিবার ফের একবার 5 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। প্রাপ্ত খবর মতে রবিবার প্রথমে কাটিগুড়া চৌরঙ্গি এলাকা থেকে এক মহিলা সহ 2 জন বাংলাদেশি নাগরিককে আটক করে কাটিগুড়া পুলিশ। এই 2 জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেন একাংশ স্থানীয় লোক। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় পুলিশ। সন্দেহজনক 2 বাংলাদেশি নাগরিককে আটক করে শিলচর নিয়ে যায় পুলিশ। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম কাটিগুড়ার মহালচোড়া থেকে আরো 3 জন বাংলাদেশের নাগরিককে আটক করা হয়। সূত্র জানায়, আটক 3 জনের মধ্যে একজন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল, তখন তাকে আটক করা হয়। অন্য 2 জনকে সীমান্ত পেরিয়ে স্বদেশে ফেরার সময় আটক করা হয়। সূত্র জানায়, পশ্চিম কাটিগুড়ার মহালচোড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাটের মোহাম্মদ সালেহ। একই সময় একই সীমান্ত দিয়ে স্বদেশে ফেরার চেষ্টা করছিল সাইদুল ইসলাম ও মহাদুলাল। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের আটক করে গুমরা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আটক 3 জনকেই গুমরা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এদিনই আটক 3 জনকে শিলচর পাঠিয়ে দেওয়া হয়। এদিন মোট 5 জন সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে কাটিগুড়া বিধানসভা এলাকায় একের পর এক বাংলাদেশি নাগরিককে আটক করা হচ্ছে। সূত্র বলছে, সমস্ত দেশ জুড়ে সন্দেহজনক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর স্বদেশে ফিরতে ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিরা এখানে এসে ভিড় করছেন। কাটিগুড়ার ভারত বাংলা সীমান্ত দিয়ে স্বদেশে ফিরতেই এখানে এসে ভিড় করছেন বাংলাদেশের নাগরিকরা। এ নিয়ে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। এই দালাল চক্রের মাধ্যমে একের পর এক বাংলাদেশি নাগরিক কাটিগুড়ায় এসে ভিড় করছেন বলে খবর। অপরদিকে নো এন্ট্রি থাকবে শহরে, মহরমের সুষ্ঠু আয়োজনে লালায় বৈঠক পুলিশের। সুষ্ঠুভাবে মহরম আয়োজন নিয়ে রবিবার লালা থানায় পুলিশের বৈঠক অনুষ্ঠিত হলো। লালা অঞ্চলের মহরম উদযাপন কমিটির কর্মকর্তাদের সঙ্গে লালা পুলিশের এই বৈঠকে মহরমের সুষ্ঠু আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এদিনের সময় অন্যদের মধ্যে জেলা পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালার সার্কল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার, গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিত রঞ্জন দাস, লালার ওসি রাজেন রংমাই, হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটির সভাপতি সিরাজ উদ্দিন বড়বুইয়া, জেলা মহরম উদযাপন কমিটির সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া, আব্দুল হান্নান, পারভেজ হোসেন, একলাস উদ্দিন বড়বুইয়া প্রমুখ অংশ নেন।
সভায় আগামী 6 জুলাই আয়োজিত মহরমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মহরম কমিটির জেলা সম্পাদক দিলওয়ার হোসেন ববুইয়া জানান, লালা এলাকায় মহরমের মোট 24টি আঞ্চলিক কমিটি রয়েছে। এই কমিটিগুলোর পক্ষ থেকে মহরমের তাজিয়া বের করা হয়ে থাকে। লালায় কোন কোন এলাকার মহরমের দল শোভাযাত্রায় অংশ নেবে এবং কোন দিক দিয়ে শহরে আসবে এ নিয়ে দিলওয়ার হোসেন বিস্তারিত আলোচনা করেন। সবার আরেক বক্তা হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী মহরমের সফল আয়োজনে সমাজের সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ মহরম কমিটির কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে মহরমের সফল আয়োজনে কাজ করবে, তবে সর্বাগ্রে জনগণের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। মহরম কমিটির কর্মকর্তা, পুলিশ আধিকারিক ও গ্রামরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের বৈঠকে কিভাবে মহরমের দিন লালা কলেজের মাঠে মহরমের মহড়া অনুষ্ঠিত হবে তার রূপরেখা তৈরি করা হয়। লালা থানায় অনুষ্ঠিত এই বৈঠকে হাইলাকান্দি জেলা মহরম কমিটির সভাপতি সিরাজ উদ্দিন ববুইয়া মহরম আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখতে গিয়ে হাইলাকান্দি পুলিশের ডিএসপি সুরজিৎ চৌধুরী মহরম আয়োজনের খুঁটিনাটির বিষয়ে তুলে ধরেন। মহরমের দিন হাইলাকান্দি শহরের কোথায় কোথায় নো এন্ট্রি থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিএসপি চৌধুরী। কোন রাস্তা দিয়ে মহরমের দিন কোন দল লালা শহরে প্রবেশ করবে তারও বিবরণ তিনি তুলে ধরে আলোচনা করেন। তিনি আরো বলেন, মহরমের সফল আয়োজনের ক্ষেত্রে মহরম কমিটি, পুলিশ এবং বিডিপির পাশাপাশি সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা একান্ত জরুরি। অপরদিকে 72 পড়ুয়া বিপরীতে শিক্ষক মাত্র একজন। পূর্ব খাগাইল এলপিতে শিক্ষক নিয়োগের দাবি অভিভাবকদের। শ্রীভূমির 1144 নং পূর্ব খাগাইল এলপি স্কুলে 72 পড়ুয়াকে পাঠদানে রয়েছেন মাত্র একজন শিক্ষক। এতে ক্ষোভ ব্যক্ত করে অভিভাবকরা স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের 1144 নং পূর্ব খাগাইল এলপি স্কুলে গত বছর ছিলেন 5 জন শিক্ষক শিক্ষিকা। তার মধ্যে গত বছরের অক্টোবর মাসে একজন টিউটর শিক্ষিকা চাকরি থেকে অবসর নেন। এর কিছুদিন পর অন্য একজন শিক্ষিকা নিজের শারীরিক অসুস্থতা দেখিয়ে অ্যাটাচমেন্টে চলে যান বদরপুর শিক্ষাখণ্ডের একটি স্কুলে। ফের চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেশনালাইজেশন হিসেবে শিক্ষক নাজিম উদ্দিন চলে যান 1110 নং ফতেহপুর যুব পরিষদ এলপি স্কুলে এবং আরেকজন শিক্ষক জয়দীপ শুক্লবৈদ্য বদলি হয়ে চলে যান 1301 নং উত্তর খাগাইল এলপি স্কুলে। এরপর থেকে 1144 নং পূর্ব খাগাইল এলপি স্কুল সিঙ্গল টিচার হিসেবে রয়েছেন সনি দে। বর্তমানে স্কুলে পড়ুয়া আছে 72 জন, অথচ শিক্ষা আইন অনুযায়ী 30 জন ছাত্রছাত্রীর বিপরীতে একজন শিক্ষক থাকার কথা। সেই হিসেবে পূর্ব খাগাইল এলপি স্কুলে 72 জন ছাত্রছাত্রীর পরিবর্তে 3 জন শিক্ষক আবশ্যক। কিন্তু শিক্ষার আইন সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। তারা বলেন, একজন শিক্ষক দিয়ে একটা স্কুল চালানো সম্ভব নয়। বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির শিখরে নিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করে শিক্ষার মান উন্নতি করার চেষ্টা করে যাচ্ছেন। তারপরও একাংশ শিক্ষা আধিকারিকের উদাসীনতায় আজও অনেক স্কুল পর্যাপ্ত শিক্ষকের অভাবে ভুগছে। তার মধ্যে রয়েছে পূর্ব খাগাইল এলপি স্কুল। বলেন, একটি এলপি স্কুলে রয়েছে 5টি শ্রেণী, আর 5টি শ্রেণীতে একজন শিক্ষকের দ্বারা শিক্ষাদান করা অনেক অসুবিধার। একজন শিক্ষকের শিক্ষাদানের পাশাপাশি রয়েছে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা। অভিভাবকরা মনে করেন, দক্ষিণ করিমগঞ্জ ব্লক আধিকারিক ও জেলা আধিকারিকের চরম উদাসীনতায় এই স্কুল সিঙ্গল টিচার দিয়ে স্কুল চালিয়ে নিচ্ছেন। যেখানে একটি স্কুলে অন্তত 3 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে 2 জন শিক্ষক কিভাবে বদলি করা হয়? এই স্কুলের পড়ুয়াদের পাঠদানের সুবিধার্থে আরো শিক্ষক নিয়োগ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা। সচেতন অভিভাবকরা নিজেদের মত প্রকাশ করে বলেন, এমনিতে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের সন্তানদেরকে সরকারি স্কুলে ভর্তি করান না বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম হচ্ছে দায়িত্বের অভাব। উদাহরণ হিসেবে পূর্ব খাগাইল এলপি স্কুলের প্রসঙ্গ তুলে ধরে বলেন যে স্কুলে একেবারে নিম্নতম 3 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে 1 জন শিক্ষক রয়েছেন। সরকার চাইছে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুলে ভর্তি করাতে, কিন্তু শিক্ষা বিভাগের একাংশ আধিকারিকের চরম উদাসীনতার কারণে মুখ্যমন্ত্রীর চেষ্টা মাঠে মারা যাচ্ছে। এছাড়াও শিক্ষক বদলি ও অ্যাটাচমেন্ট দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করতে পারেন অভিভাবকরা বলে খবর রয়েছে।
অপরদিকে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দি সফরে আসছেন। আজ বেলা 2:30টায় তিনি জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ মিটিংয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে মিলিত হবেন। পরবর্তী খবর, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির দরখাস্ত আহ্বান। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য 3 ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নবম ও দশম শ্রেণীর জন্য প্রি মেট্রিক, একাদশ থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পোস্ট মেট্রিক এবং স্নাতক থেকে স্নাতকোত্তর, ডিপ্লোমা ইত্যাদির ক্ষেত্রে টপ ক্লাসের ছাত্রবৃত্তির জন্য দরখাস্ত ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল www.scholarship.gov.in এ দাখিল করতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীদের 40% শারীরিক বাধাগ্রস্ততার সার্টিফিকেট থাকতে হবে এবং বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। তবে টপ ক্লাসের স্কলারশিপের জন্য বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। প্রার্থী অথবা তাদের মাতা পিতার ব্যাংক অ্যাকাউন্ট আধার নম্বরের সঙ্গে সিডিং করা থাকতে হবে। প্রি মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আগামী 31 আগস্টের মধ্যে এবং পোস্ট মেট্রিক ও টপ ক্লাস স্কলারশিপের ক্ষেত্রে আগামী 31 অক্টোবরের মধ্যে পোর্টালে অনলাইন দরখাস্ত জমা দিতে হবে। উল্লেখ্য, রাজ্যের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান বিভাগ স্কলারশিপ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। হাইলাকান্দি সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে জেলার যোগ্য প্রার্থীদের দরখাস্ত দাখিল করতে আবেদন জানিয়েছেন। পরবর্তী খবর, অবশেষে ভুল স্বীকার মন্ত্রী জয়ন্তর। অবশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে করা বেপরোয়া মন্তব্যের জন্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দুঃখ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, ছোটবেলা থেকে সাংবাদিকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং এই শ্রদ্ধা আমার হৃদয়ে ছিল, আছে এবং সর্বদা থাকবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক অনেক পুরনো। আমার বাবা দৈনিক আসামের মতো একটি প্রতিষ্ঠিত সংবাদপত্রের স্থানীয় সংবাদদাতা হিসেবে 22 বছর কাজ করেছেন। তাই ছোটবেলা থেকেই সাংবাদিকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে এবং থাকবে। আমি ইচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিককে অপমান করিনি। তবে আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তবে আমি সত্যি দুঃখিত। আমি বিনীতভাবে স্পষ্ট করে বলতে চাই যে সেদিন সাংবাদিক সম্মেলনে কোনো সাংবাদিককে অপমান করার উদ্দেশ্যে আমি কিছু বলিনি। এভাবেই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নিজের ভুল স্বীকার করেছেন। এটা ঠিক যে একটি নির্দিষ্ট চ্যানেলের একজন সাংবাদিক তার নিয়োগকর্তার ব্যক্তিগত স্বার্থে আমাকে বারবার প্রশ্ন করেছিলেন এবং আমি অতিষ্ঠ হয়ে আমার মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে গিয়েছিল যা আমার বলা উচিত ছিল না। আমি একজন নির্দিষ্ট সাংবাদিককে উদ্দেশ্য করে যা বলেছি তাতে পুরো সাংবাদিক সম্প্রদায় আহত হয়েছেন জেনে আমি নিজেও খুব আঘাত পেয়েছি এবং আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাকে যেন কেউ ভুল না বুঝেন। উল্লেখ্য, একটি সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছিলেন যে তিনি নিচুতলার কারোর সঙ্গে কথা বলেন না। এরপর এই মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিকেরাও মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।